হ্যালো এভরিওয়ান। সো সলিউশনস কেমিস্ট্রির যে প্রথম চ্যাপ্টারটা আমরা এগোচ্ছিলাম, সেই চ্যাপ্টারটার মধ্যে একটা খুব ছোট্ট টপিক আছে। টপিকটার নাম হলো হেনরিজ ল। আমরা জেনারেলি এই নাম দিয়েই টপিকটাকে বলে থাকি। টপিকটা খুব ছোট, কিন্তু টপিকটা মিস হয়ে গেলে চলে যেতে পারে 4টি নাম্বার। তো হেনরিজ ল বেসিক্যালি কি বলে, আমরা আজকের লেকচারে এটাই পড়ব। সো দেখো, সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস। তো আমরা এতক্ষণ ধরে কি পড়ে এসেছি, যে লিকুইডের মধ্যে লিকুইড সলিউবল হচ্ছে, তারপরে সলিড লিকুইডের ভেতরে সলিউবল হচ্ছে, এগুলো আমরা সব দেখেছি। তার মধ্যে নন ভোলাটাইল সলিউটও আমরা পড়ে ফেলেছি, তাই তো? যে যে সলিউটগুলো, মানে তুমি ধরো 1 গ্লাস জলের মধ্যে চিনি দিয়েছো, তাহলে যখন তুমি সেটাকে বয়েল করবে, জলটাই বয়েল হবে, চিনিটা কিন্তু হাওয়া হয়ে বেরিয়ে যাবে না, অথবা ভেপার হয়ে বেরিয়ে যাবে না। সো আজকের আমাদের টপিক হলো, যখন কোনো গ্যাস সলিউবল হয় কিসের মধ্যে? লিকুইডের মধ্যে। প্রথম কথা, গ্যাস কি লিকুইডে সলিউবল হয় কি হয় না, সেটা নিয়ে আমাদের একটুখানি ছোট্ট আলোচনা করে নেওয়া উচিত। দেখো, যে কোনো গ্যাসেস, অল দ্য গ্যাসেস আমি লিখবো, অল গ্যাসেস আর সলিউবল ইন লিকুইড, সলিউবল ইন ওয়াটার অ্যান্ড আদার লিকুইডস। ভাবতে অবাক লাগছে? সবাই? হ্যাঁ, সবাই। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, তুমি কি ঠিক বলছো? তার মানে কি জলের মধ্যে আমি যদি ফু দিই, তাহলে কি সেটা গুলে যাবে? গোলে, কিন্তু যে অ্যামাউন্টটা গোলে, সেটা এতটাই কম যে ওটা আমাদের কাছে অতটা, আমরা ওটাকে নেগলিজিবল বলে থাকি। সো যদি না গুলতো, তাহলে মেরিন লাইফ জলের ভেতরে কি করে সার্ভাইভ করতো? কারণ কি, জলে অক্সিজেন আছে। কি মনে হচ্ছে? ক্লাস 7-8 তো এগুলো পড়েছিলাম, নতুন কিছু নয়। তার মানে জলে গ্যাস গোলে, ঠিক? সেরকমই অন্যান্য লিকুইডেও গ্যাস কিন্তু সলিউবল হয়। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, এই যে গ্যাস লিকুইডের ভেতরে সলিউবল হচ্ছে, তাহলে আমরা এটা পড়ছি কেন? সলিউবল হয়, ভালো। দেখো, পড়ছো এই জন্য, তার কারণটা হলো গ্যাসের সলিউবিলিটি ইন লিকুইডস খুব একটা বেশি হয় না। আর যেখানে যেখানে সলিউবিলিটি খুব একটা বেশি হয় না, সেখানে সেখানে কিন্তু আমাদের সায়েন্স এন্ট্রি নেয়। যেখানে সলিউবল প্রচণ্ড বেশি, সেখানে দেখবে সেই সব টপিক দেখবে আমরা খুব একটা পড়ি না। যেটাতে দেখো সলিউবিলিটি প্রচণ্ড কম, সেটা আমরা পড়ি। যেরকম আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে সলিউবিলিটি প্রোডাক্ট, সেই সল্টগুলোর জন্যই পড়েছিলাম, যারা স্পেয়ারিংলি সলিউবল সল্ট। তো আজকেও আমরা বেসিক্যালি সেই দিকে এগোবো। গ্যাসেস সলিউবল, বাট খুব একটা সলিউবল নয় বেশিরভাগ গ্যাসেস, ঠিক আছে? সো প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে ইট ক্যান বি সলিউবল টু এ গ্রেটার এক্সটেন্ট অর লেসার এক্সটেন্ট। এক্ষুনি তো বললে যে বেশি সলিউবল নয়। দেখো, এখন যদি তুমি অ্যামোনিয়া গ্যাস জলে ঢোকাও, ইট ইজ হাইলি সলিউবল, তোমরা জানো। HCl যদি জলের ভেতরে ঢালো, ইট ইজ হাইলি সলিউবল, তোমরা জানো। তো কিছু কিছু গ্যাস আছে যারা প্রচণ্ড সলিউবল, কিছু কিছু গ্যাস আছে যারা অতটা সলিউবল নয়, ঠিক তো? এইটা হলো গল্প, ঠিক আছে? সো বেশিরভাগ গ্যাস খুব একটা সলিউবল নয়। তো কেন বেশিরভাগ গ্যাস খুব একটা সলিউবল না? তার কারণ হচ্ছিল যে লিকুইডটা আছে, এটার স্টেট অফ ম্যাটারটা আলাদা, এদের যে এনার্জি সেটা আলাদা। আর যে গ্যাস আছে তার স্টেট অফ ম্যাটার আলাদা, তার মানে তাদের এনার্জি আলাদা। দুটো সিমিলার এনার্জির সাবস্ট্যান্স ইজিলি মিক্স হয়। যদি দুটো সাবস্ট্যান্সের এনার্জির ডিফারেন্স প্রচণ্ড বেশি থাকে, তাহলে কিন্তু তারা, দেখো, মিক্স হচ্ছে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো সেই জন্য গ্যাস কিন্তু চট করে লিকুইডে সলিউবল হয় না, যদি না গ্যাস লিকুইডের সাথে রিয়াক্ট করে। তাহলে স্যার অ্যামোনিয়া, অ্যামোনিয়া ওয়াটারের সাথে রিয়াক্ট করে, তাই জন্য সলিউবল। রিয়াক্ট করে? হ্যাঁ, করে। অ্যামোনিয়া প্লাস ওয়াটার, NH4OH। স্যার HCl তো রিয়াক্ট করে না। HCl H+ এবং Cl- এ ভেঙে যায় জলের ভেতরে, এবং জলের সাথে ওই HCl এর যে Hটা, তারা জলের যে অক্সিজেনটা আছে ওটার সাথে হাইড্রোজেন বন্ডিং করে। তো চেঞ্জ আসছে, কাইন্ড অফ কেমিক্যাল চেঞ্জ আসছে, এবং সেই জন্য ওটা কিন্তু অনেক বেশি সলিউবল। আদারওয়াইজ নর্মালি গ্যাসেস আর লেস সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে? চলো, সো এটা আমরা মেজার করব কি করে? এবার সায়েন্সের এন্ট্রি চলে এসছে। এবার সায়েন্স যখনই এন্টার করছে, তখন কি হচ্ছে? তখন প্রশ্ন দাঁড়াচ্ছে, আমরা এটা মেজার করব কি করে? সো এটা মেজার করার পদ্ধতিতে একটা নাম উঠে আসে। নামটা কি? নামটা হলো অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। দেখো,
অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করে থাকি। লেখো লেখো, আলফা দিয়ে ডিনোট করে থাকি আমাদের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, লিখেছো সবাই? সো এই আলফাটা কি? সো দেখো, আলফা ইজ বেসিক্যালি, হোয়াট ইজ আলফা? Volume of the gas dissolved in volume of the solvent per unit atmospheric pressure, per unit pressure। ঠিক আছে, এখানে যে প্রেশারটা নিতে হবে সেটা অ্যাটমসফিয়ারে নিতে হবে। এখানে যে ভলিউম অফ দ্য, এটা কি বললাম? ভলিউম অফ সলভেন্ট, এটা মিলিলিটারে নিতে হবে। আর এটা হলো ভলিউম অফ গ্যাস ডিজলভ, এটাও কিন্তু মিলিলিটারে নিতে হবে। যতটা ডিজলভ হচ্ছে আমি সেটা নিয়ে কথা বলছি, যেটা ডিজলভ হচ্ছে না ওটা নিয়ে কিন্তু আমি কথা বলছি না। সো তাহলে বেসিক্যালি এটা হচ্ছে হলো একটা ওয়ে অফ মেজারিং তোমার সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। আচ্ছা, প্রেশারটা তুমি অ্যাটমসফিয়ারের, মানে যে প্রেশারে তুমি গ্যাসটাকে ওই লিকুইডটার ভেতরে যে প্রেশারে তুমি ঢোকানোর চেষ্টা করছো, সেই যে ইকুইলিব্রিয়াম প্রেশারটা, ধরো এখানে একটা লিকুইড আছে, এখান থেকে তুমি গ্যাস মলিকিউলগুলো ঢোকাচ্ছ এর উপরে, ঠিক আছে, আরামসে ঢুকছে, কোনো অসুবিধা নেই, কিছু 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 ঢুকছে। এখানে যে প্রেশারটা এক্সিস্ট করছে, এখানে তো একটা প্রেশার এক্সিস্ট করছে গ্যাসের, সেই প্রেশারটাকে আমরা এখানে নিচ্ছি। সো দিস ইজ দ্য প্রেশার হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে আছে এই সলিউশনের সঙ্গে, এই প্রেশারটা কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। এখানে কিন্তু প্রেশারের কথায় কথায় চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল এত অবধি? আমরা বুঝিনি এখনো, তাই তো? বুঝেছি, আমার মনে হয় আমরা বুঝেছি, বাট আমরা বেশ স্টোরিটা শুনছি। সো এটা ইম্পর্টেন্ট, স্টোরিটা শোনো তাহলেই হয়ে যাবে, কিন্তু লেখো সাথে। হ্যাঁ, ওকে, নেক্সট। এবার দাঁড়াচ্ছে তাহলে এই যে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড আমরা পড়ছি, এগুলো কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট? গ্যাসেস ইন লিকুইড যে আমরা পড়ছি, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট সেটা আমাদের দেখতে হবে। কি কি প্যারামিটার আছে যেটার উপরে এটা ডিপেন্ডেন্ট, দেখি আমরা বুঝতে পারি কিনা, তাই না? দেখা তো দরকার। সো প্রথমেই যেটা, সেটা হচ্ছে হলো নেচার অফ দ্য গ্যাস অ্যান্ড সলভেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। আগে এটা বুঝি। দেখো, গ্যাসের উপরে কি করে ডিপেন্ড করছে আগে এটা বুঝি আমরা। ধরো অ্যামোনিয়া মলিকিউল অথবা কার্বন ডাইঅক্সাইড, এই যে মলিকিউলগুলো তোমরা ফিজিক্সে পড়েছো, দেয়ার আর সার্টেন মলিকিউলস হুইচ আর ইজিলি লিকুইফায়েবল, ঠিক না? কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অ্যান্ড অল। সো নেচার অফ দ্য তোমার গ্যাসের মধ্যে আমি লিখব যে গ্যাসগুলো ইজিলি লিকুইফায়েবল, যে গ্যাসগুলো ইজিলি লিকুইফায়েবল, ইজিলি লিকুইফাই হয়ে যায়, তারা জেনারেলি লিকুইডে সলিউবেলও বেশি হয়। কেন? কারণ কি, কোন গ্যাসগুলো ইজিলি লিকুইফাই হয়ে যায় ভেবে দেখো। যে গ্যাস লিকুইফাই করতে অনেক কষ্ট করতে হয়, তার মানে হচ্ছে হলো সেই গ্যাসের এনার্জি ওই লিকুইডটার থেকে অনেক বেশি, তাই না? তাহলে ওই এনার্জিটাকে আমাকে কষ্ট করে নামাতে হবে লিকুইডের লেভেলে, অথবা লিকুইডের এনার্জিটাকে ওই লেভেলে ওঠাতে হবে, কিছু একটা করতে হবে, এনার্জিটাকে সেম লেভেলে নিয়ে আসতে হবে, নাহলে দুজন মিক্স করবে না। মিক্সিং এর মেন গল্প হচ্ছে এনার্জি। তাহলে আমার যদি এনার্জি গ্যাপ প্রচন্ড বেশি থাকে, তাহলে ও ইজিলি নামতে চাইবে না। তাহলে ইজিলি লিকুইফায়েবল গ্যাস মানে হচ্ছে হলো নর্মাল লিকুইড লেভেলে, মানে লিকুইড স্টেট অফ ম্যাটার থেকে এই গ্যাসটার এনার্জি খুব একটা বেশি নয়, তার মানে অলরেডি কাছাকাছি আছে। তাহলে একে লিকুইড করাও যেরকম ইজি, একে লিকুইডের ভেতরে মেশানোটাও ইজি, কারণ কি এদের এনার্জিটা খুব একটা দূরে নেই। সো ইজিলি লিকুইফায়েবল যেগুলো হবে, ইজিলি লিকুইফায়েবল যে গ্যাসেসগুলো হবে, দে আর মোর সলিউবল। ঠিক আছে, নেক্সট হলো সলভেন্ট। এবার দেখো, যদি জল হয়, ওয়াটার হয়, এবার ওয়াটারের মধ্যে ডেফিনেটলি দেখো অ্যামোনিয়া, HCl এগুলো ইজিলি সলিউবল হবে, কারণ আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। কিন্তু যদি ধরো
আহ, আমরা বেনজিন নিয়েছি, বেনজিন লিকুইড। এবার বেনজিনের ভেতরে আমি কিন্তু HCl ইজিলি সলিউবিলাইজ করতে পারবো না, কেন? বেনজিন একটা নন পোলার সলভেন্ট। তো সেখানে আমার যে নন পোলার গ্যাসগুলো আছে, বেনজিনের ভেতরে নন পোলার গ্যাস, ধরো অক্সিজেন বেটার ডিজলভ হবে, H2 একটু হলো বেটার ডিজলভ হবে। যেগুলো নন পোলার সেগুলোর জন্য আমার নন পোলার সলভেন্ট নিতে হবে, সেগুলো তো তোমরা জানো। তো সলভেন্টের উপরেও ডিপেন্ড করছে। ইন আদার ওয়ার্ডস আমি এরকম বলতে পারি, গ্যাস এবং যে সলভেন্ট তাদের যে কম্বিনেশনটা, এটার উপর ডিপেন্ড করছে whether the gas will be more soluble in that solvent or less soluble in that solvent। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা হলো গেল তোমার নেচার অফ গ্যাস অ্যান্ড সলভেন্ট। নেক্সট, টেম্পারেচার। চল, এটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার টেম্পারেচার। টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি কিরকম হয় দেখি, একটুখানি একটা ছোট্ট ছবি আঁকি। দেখো, এখানে আছে লিকুইড, আর এখানে ধরো গ্যাস মলিকিউল আছে। ঠিক আছে, এগুলো কি? গ্যাস মলিকিউল। তাহলে এই গ্যাস মলিকিউলের যে এনার্জি, এটা ইজি নাম দিলাম, আর এই লিকুইডটার এনার্জির নাম দিলাম ইএল। এদের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স আছে, আছে না? এদের মধ্যে ডেফিনেটলি একটা এনার্জি ডিফারেন্স তো রয়েছে। এবার আমি টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি, টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি। গ্যাসের কিন্তু এনার্জি অলরেডি বেশি। তো এবার যদি তুমি টেম্পারেচার কমাও, তাহলে গ্যাসের এনার্জিটা কমে যাবে, কমে গিয়ে লিকুইড স্টেটে এসে আসতে চাইবে। তুমি টোটাল লেভেলটা কমাচ্ছ, ব্যাপারটা বোঝো। তো যখন তুমি টেম্পারেচার কমাবে, এটা অনেক বেশি এফেক্ট করবে কাকে? গ্যাসকে। ঠিক আছে, সো গ্যাসের এনার্জি পাই করে কমবে, কমে ও লিকুইডের ভেতরে ঢোকার চেষ্টা করবে। সো যত তুমি টেম্পারেচার কমাবে, তত সলিউবিলিটি এখানে বাড়বে। টেম্পারেচার বাড়ালে কি হবে দেখো, ধরো এখানে একটা মলিকিউল রয়েছে গ্যাসের, কয়েকটা ঢুকে গেছে। এবার টেম্পারেচার যেই বাড়াবে, তখন কি হবে? এই যে মলিকিউলগুলো আছে, এইগুলোর এনার্জি বাড়বে। ও আর তখন লিকুইডে থাকতে চাইবে না, ও বাইরে যেতে চাইবে। কারণ ও কিন্তু তখন এনার্জি যেহেতু বাড়ছে, ও ভেপার স্টেটে থাকার তো আর কথা না, ও তো লিকুইড স্টেটে থাকার কথা না, ও তো আস্তে আস্তে এবার ভেপার স্টেটে লাফাতে চাইবে। সো ও ভেপার স্টেটে লাফিয়ে যাবে, সো বেরিয়ে যাবে। তখন তার বেরিয়ে যাওয়া মানে কি, সলিবিলিটি কিন্তু কমে যাচ্ছে। তো জেনারেলি একটা এরকম ধরনের গ্রাফ হয়। ঠিক আছে, সলিবিলিটি ভার্সেস টেম্পারেচার, এটার একটা এক্সাম্পল তোমরা নিতে পারো। ধরো এই যে তোমার আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করবো এখানে টেম্পারেচারের অ্যাসপেক্টে, খুবই ইম্পর্টেন্ট দুটো এক্সাম্পল। তার মধ্যে একটা তো একদম ডেইলি লাইফ, সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কেনো, ধরো যে কোনো একটা তোমার সফট ড্রিঙ্কসের বোতল কিনলে, সো সেটা কিনলে তুমি দেখবে, তুমি যদি বাইরে রেখে দাও, তাহলে খুব তাড়াতাড়ি তার যে ফ্রিজটা আছে ওটা চলে যায়। কিন্তু তুমি যদি ওটা ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু ওই ফ্রিজটা অত তাড়াতাড়ি যায় না। তার কারণটা হলো টেম্পারেচারটা আস্তে আস্তে যখন বাড়ে, ওর ভেতরে যে ডিজলভড কার্বন ডাইঅক্সাইডটা আছে, ওটা ধীরে 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 বাইরে চলে যেতে থাকে। কারণ কি, ওটা ডিজলভ থাকতে চায় না। বেশি টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইডের সলিউবিলিটি ইন ওয়াটার কমে যায়, তাহলে ও কি করবে? আস্তে আস্তে বেরিয়ে যাবে। ঠিক? আর যদি কম টেম্পারেচারে রাখো, তাহলে সলিউবিলিটি বেড়ে যাবে, তাহলে ও বেরোবে না, তাহলে ফ্রিজটা থেকে যাবে। তুমি যখন খুলবে, হুস করে সব বেরিয়ে যাবে। হুম, এটা ডেলি লাইফ এক্সাম্পল। এবার এটার একটা মেজর ইম্প্যাক্ট নিয়ে আমরা কথা বলতে পারি। দেখো, লিখবে এটা, এটা ইম্পর্ট্যান্ট। আমি এখানটা লিখছি। ধরো টেম্পারেচার পৃথিবীতে বাড়ছে, এই টেম্পারেচার পৃথিবীতে বাড়ছে, এই জিনিসটার একটা সাইন্টিফিক নাম আমরা পড়ে থাকি, যেটার নাম হলো গ্লোবাল ওয়ার্মিং। দেখো, সো কি হলো? গ্লোবাল ওয়ার্মিং হলো। এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তখন টেম্পারেচার অফ সি, রিভার, এগুলো কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। যেই এগুলো বেড়ে যাচ্ছে, তোমরা জানো সি, রিভার, লেকস, এদের ভেতরে কার্বন ডাই অক্সাইড, তারপরে তোমার ডিজলভড অক্সিজেন, ডিজলভড নাইট্রোজেন, এই জিনিসগুলো আছে। এবং এই তিনটেই কিন্তু দরকার। কার্বন ডাই অক্সাইড গাছের জন্য দরকার, তো নিচে যে গাছগুলো রয়েছে, সেগুলো তোমার কার্বন ডাই অক্সাইড যদি না পায়, তাহলে কি করে বেঁচে থাকবে? সমুদ্রের তলার যে গাছগুলো, তোমরা জানো তো সমুদ্রের তলাতেও তোমার অনেক উদ্ভিদ থাকে, গাছ থাকে। ঠিক সিমিলারলি এই প্লান্টসগুলো তাহলে মরে যাবে। নেক্সট, যদি ডিজলভড অক্সিজেন না থাকে, তাহলে ফিশ মরে যাবে। ফিশ ছাড়া আর অনেক কিছু থাকে, তারা মরে যাবে। তো সেটা তো অ্যাকোয়াটিক লাইফ অথবা মেরিন লাইফের জন্য খুব একটা ভালো না। তাহলে এখানে কি হবে? এটা এইভাবে লেখো, ডিজলভড গ্যাসেস, ডিজলভড গ্যাসেসের কনসেন্ট্রেশন কমে যাবে,
and it will result in destruction of marine life. দেখবে অনেক সময় অনেক বড় বড় পলিটিক্যাল পার্টির লোকেরা, আমি গ্লোবাল স্টেজে বলছি, আমি আমাদের এখানকার পলিটিক্যাল পার্টির লোকেদের কথা বলছি না, তারা অ্যাকচুয়ালি এরকম ভুলভাল স্টেটমেন্ট কমই দেয়। কারণ কি আমাদের এখানকার পলিটিক্যাল পার্টির লোকেরা জানে ভুলভাল স্টেটমেন্ট দিলে তার ফল কি হতে পারে। কারণ এখানে কাজের থেকে বেশি তুমি মুখে কি বলছো ওটা বেশি ম্যাটার করে যায় আমাদের দেশে। কাজ হয়তো কিছু করছি না, মুখে কি বলবো ওটা বেশি ম্যাটার করছে, ঠিক আছে? সো বাইরের দেশে অনেক সময় হয় দেখবে, অনেক সময় অনেক পলিটিক্যাল পার্টির কিংবা কোনো হেড অফ দ্য স্টেট সে বলছে যে আই এম হিয়ারিং অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং সিন্স মাই চাইল্ডহুড, নাথিং ইজ হ্যাপেনিং, so I don't think global warming is going to affect our mother earth anytime soon. So দেখো, this is just a blabbering stuff, ঠিক আছে? You can directly see টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কমবে, সলিবিলিটি কমলে মেরিন লাইফ যাবে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হলে তুমি আমি কেউই বাঁচবো না at one stage, it is for sure. So we should make sure যে our environment remains safe, ঠিক আছে? এটা কিন্তু খুব বড় একটা ইম্প্যাক্ট, যেটা কিন্তু যত দিন যাবে তোমাদের লাইফে কিন্তু এগুলো প্রচন্ড এফেক্ট হবে তোমরা। এবং আমার পার্সোনালি মনে হয় এটাও একটা বড় ফিল্ড অফ তোমার জব অপরচুনিটি কালকের দিকে খুলে দেবে, কারণ কি এনভায়রনমেন্ট ইজ গেটিং এন্ডেঞ্জার্ড। চলো, এটা বুঝলাম আমরা তাহলে টেম্পারেচার অবধি। এবার আমরা পড়বো প্রেশার। চলো, প্রেশারের উপরেও কিন্তু সলিবিলিটি ডিপেন্ড করে, আর এই প্রেশারের উপরে যে সলিবিলিটি ডিপেন্ড করে, ঠিক আছে, এটা থেকেই কিন্তু আমরা আমাদের আজকের টপিক হেনরিজ ল কে ডেরাইভ করি। আমরা আমাদের আজকের টপিক হেনরিজ লকে ডেরাইভ করি কিন্তু এখান থেকে, ঠিক আছে? তো দেখো এটা কি বলছে, বেসিক্যালি বলছে, আবার এটা বুঝে নিই একটুখানি সুবিধা হবে। গ্যাস আছে, লিকুইড আছে, ঠিক আছে? এরকম একে দেখাচ্ছি, দেখো লিকুইড আছে, এখানে এনার্জি অফ লিকুইড, এখানে গ্যাস আছে, এটা হলো এনার্জি অফ গ্যাস, ঠিক আছে? অসুবিধা নেই কোনো। দেখো এনার্জি অফ গ্যাস লিকুইডের থেকে বেশি। এবার তুমি যদি প্রেশার দাও গ্যাসে, ভাবো যদি প্রেশার দাও গ্যাসে, ছোটবেলায় চলে যাও ক্লাস 6-7-এ, আসল কনসেপ্ট তো ওখানে তৈরি হয়। আমরা তো ফালতু ফালতু 11-12 নিয়ে খুব মাথা ঘামাই, ওইখানে আসল কনসেপ্ট 6-7-8-9 ওইগুলোতে। দেখো ওখানে তুমি গ্যাস আর লিকুইডের মধ্যে কি তফাৎ পেয়েছিলে? গ্যাসের মলিকুলগুলো দূরে ছিল, লিকুইডের মলিকুলগুলো কাছে ছিল। তাহলে যদি প্রেশার দাও গ্যাসে, তাহলে ওই মলিকুলগুলো কাছে চলে আসবে, তাহলে কিন্তু লিকুইড আর গ্যাসের ভেতরে কোনো তফাৎ থাকবে না, তখনই তো তাদের এনার্জি সেম হবে, আর দুইজন টাক টাক মিক্স হয়ে যাবে, সলিউবল হবে, তাই তো? তাহলে আমার প্রেশার যদি বাড়াও, প্রেশার যদি বাড়াও, তাহলে কি হওয়া উচিত? সলিবিলিটি বাড়া উচিত। এটাই হেনরি বলেছিল যে সলিবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার অফ দ্য গ্যাস অ্যাবোভ ইট। লিকুইডের উপরে যে গ্যাসটা আছে, সেই যে ইকুইলিব্রিয়াম প্রেশারটা, সেটার সঙ্গে সলিবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল, কোনো ঝামেলা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এবার এটাকে একটু ম্যাথমেটিক্যাল টার্মসে উনি কি করেছিলেন, উনি বলেছিলেন এম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি করো, সো দ্যাট এম ইজ ইকাল টু কেপি। এটা হলো অরিজিনাল ভার্সন অফ হেনরিজ ল, ঠিক আছে? এটা হলো অরিজিনাল ভার্সন অফ হেনরিজ ল। এরপর একটা মডিফাইড ভার্সন আছে, ওটা আমরা আজকে করে নেব। দেখো এখানে এমটা কি, মাস অফ dissolved gases পার ইউনিট ভলিউম। এটা হলো এম, মাস অফ ডিজলভ গ্যাসেস পার ইউনিট ভলিউম। আচ্ছা ভলিউম কিসের সেটাও লেখা উচিত, ভলিউম অফ লিকুইড, লিখে নাও এগুলো। তারপরে পিটা কি, প্রেশার অফ দ্য গ্যাস ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য সলিউশন, লেখো। প্রেশার অফ দ্য গ্যাস ইন ইকুইলিব্রিয়াম উইথ সলিউশন, বুঝতে পেরেছো? এটা হলো পি, এটা হলো এম, যেটা বলেছিলাম ওটাই ইঞ্চিরি ভাষায় লিখে দিলাম, ঠিক আছে? ওকে, চলো এটাকে দেখো তুমি আরামসে এটার একটা গ্রাফ প্লট করতে পারো। এর গ্রাফটা কিরকম হবে, সলিবিলিটি উইথ রেসপেক্ট টু প্রেশার,
এরকম স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। তো এটার একটা স্লোপও হবে থিটা। সো এই কে ইজ ইকাল টু ট্যান থিটা। সো কে উইল বি ইজ ইকাল টু ট্যান থিটা। তো এগুলোর সঙ্গে তো তুমি এখন অলরেডি সড়গড়, সেগুলো আমি বারে বারে বলার কিছু নেই। সো এটা হলো হেনরিজ ল। এই যে আমরা জিনিসটা যেটা পড়লাম, এটাই হলো হেনরিজ ল। হ্যাঁ, তুমি ডেফিনেটলি এটাকে এভাবেও লিখতে পারো, m1/m2। সো এরকম কোশ্চেন আসতে পারে, আমি বলছি কিরকম, p1/p2। যে ধরো ইথেন গ্যাস আছে, ঠিক আছে, ইথেন গ্যাস 1 গ্রাম এত প্রেসারে জলে সলিউবল হয়। তাহলে অত প্রেসারে আর একটা প্রেসার দিয়ে দিল, তাহলে একবারে 2 গ্রাম ইথেন গ্যাস জলে সলিউবল হয়, ঠিক আছে, পার ইউনিট ভলিউম, সে 2 গ্রাম পার লিটার সলিবিলিটি, ঠিক আছে। তারপরে বললো যে এবার তাহলে 2 বার প্রেসার করে দিয়েছি, 2 বার, 2 অ্যাটমসফিয়ার প্রেসার, তাহলে কত গ্রাম ইথেন পার লিটার জলে সলিউবল হবে, তাহলে ডবল হয়ে যাবে, ঠিক আছে। সেটা তুমি কি করে বার করবে, এটা দিয়ে, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো এগোনো যাক। তাহলে এখনো পর্যন্ত আমরা একটা পার্ট অফ হেনরিজ ল তো পড়লাম। এবার ব্যাপারটা হচ্ছিল, যদি দুটো গ্যাস একসাথে থাকে তখন তখন কি হবে? when two non-reacting gases are over the surface of a liquid, তার মানে আমি যেটা বলতে চাইছি এখানে সেটা হচ্ছে হলো, এখানে একটা লিকুইড আছে, দেখো এই লিকুইডটা আছে, ওকে, এখানে এ গুলো ধরে নাও, আর এটা ছাড়াও আর একটা গ্যাস আছে, সেটা ধরে নাও এটা, ঠিক আছে। সেখানে দুটো নন রিয়াক্টিং গ্যাস একসাথে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো? এখন আগেরটা কি ছিল, একটাই গ্যাস ছিল, ইথেন গ্যাস ছিল জলের উপরে। এবার ধরো ইথেন মিথেন দুজন আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কি করে জিনিসটাকে আমি হেনরিজ লটা কি করে ব্যবহার করবো? সো হেনরি খুব সিম্পলিফাই করে দিয়েছিল জিনিসটাকে, বলেছিল ভাই আমি একটা গ্যাসের জন্য দিয়েছি, তুই একটা গ্যাস নিয়ে ভাব, তোর অন্য কি গ্যাস আছে দেখার দরকার নেই, তুই একটা নিয়ে ভাব। বলে একটা নিয়ে কি করে ভাববে? তখন কি ডিসাইড হলো যে তোমার যে solubility of say methane, only methane, solubility of methane in water at that point of time will depend on the amount of methane above the gas. কতটা মিথেনের প্রেসার আছে, আমার ইথেনের প্রেসারের কোনো দরকার নেই, কতটা মিথেনের প্রেসার আছে ওটা ইম্পর্টেন্ট। তার মানে দেখো এটা এখন সলিউবল হচ্ছে, ঠিক আছে, এটা এখন সলিউবল হচ্ছে, কিছু অ্যামাউন্ট অফ ইথেন ঢুকছে, আবার কিছু অ্যামাউন্ট অফ মিথেন ঢুকছে, ঠিক আছে, সলিউবল হচ্ছে। তাহলে মোল ফ্র্যাকশন, এটা কি? মোল ফ্র্যাকশন of a gaseous component dissolved। কি বলছি বুঝতে পারছিস? দেখো দুটোই তো ডিজলভ হচ্ছে, একটা তো ডিজলভ হচ্ছে না। যদি একটা ডিজলভ হতো আমি মোল বলতাম, কিন্তু এবার আমি দুটো কতটা কতটা ডিজলভ হচ্ছে। সো বেটার ওয়ে অফ মেজারিং দিস প্যারামিটার হলো মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ডিজলভড ইন ওয়াটার সে or any other liquid, that will be directly proportional to, ঠিক আছে। এবার ধর এই গ্যাসিয়াস কম্পোনেন্ট ধর আমি এ ধরছি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেসার অফ এ। তার মানে এখানে দেখ, এই ধর এটা এ, তাহলে এর একটা পার্শিয়াল প্রেসার আছে এ, আর এটার একটা পার্শিয়াল প্রেসার আছে পিবি, ঠিক তো? তাহলে এই ধর এ কতটা ঢুকবে এক্স এ উইল বি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেসার অফ এ, অ্যান্ড এক্স বি কতটা লিকুইডে ঢুকবে উইল বি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেসার অফ বি, ঠিক আছে। এই এক্সটার মানে কিন্তু এটা নয় গ্যাসের মধ্যে কতটা এক্স রয়েছে, একেবারেই নয়, এটা প্রপোর্শনাল হবে, সেম হবে না, ঠিক আছে।
উপরে কতগুলো রয়েছে মলিকিউল, সে এর মলিকিউল কতগুলো রয়েছে, উপরে এর মলিকিউল কতগুলো রয়েছে, সেগুলোর উপর ডিপেন্ড করছে উপরে এর পার্শিয়াল প্রেশার কত হবে। এ যতটা পার্শিয়াল প্রেশার দেবে তার উপরে ডিপেন্ড করছে কতটা এ ভেতরে ঢুকছে, মানে লিকুইডের ভেতরে ডিজলভড এর মোল ফ্র্যাকশন কত হবে, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার অফ এ। ক্লিয়ার? চলো, বুঝতে পেরেছো আশা করি। সো এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট বসালাম 1/kh। ঠিক আছে, আচ্ছা, এই যে kh টা রয়েছে এটা হলো হেনরিস কনস্ট্যান্ট। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারেই বলছি, এখান থেকে কোশ্চেন আসতে পারে। দেখো kh যখন বাড়বে, দেখো ভালো করে দেখো, kh যখন বাড়বে তখন কিন্তু এই টোটাল পার্টটা কমে যাচ্ছে, তার মানে এক্সট্রা কমে যাবে, মানে kh বাড়া মানে সলিউবিলিটি কিন্তু কমবে। কোশ্চেন কিরকম আসতে পারে, দেখো ধরো আমাকে বলে দিল অ্যামোনিয়া আছে, হাইড্রোজেন আছে, কি আছে, অ্যামোনিয়া আর হাইড্রোজেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন, ঠিক আছে। এবার বললো কার kh বেশি, কি করে করবে দেখো, তুমি ভালো মতো জানো অ্যামোনিয়ার সলিউবিলিটি বেশি হয়, জানো এটা, যার সলিউবিলিটি বেশি হয় তার kh কম হবে, তার মানে kh অফ অ্যামোনিয়া will be less than kh of H2। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে বুঝতে হবে। সব থেকে বেশি kh কার থাকে বলো তো, হিলিয়াম, লিখে রাখো এটা, হিলিয়াম। যদি এটা তোমাদের এরকম ফ্যাকচুয়াল মুখস্থবিদ্যাওয়ালা কোশ্চেন দেবে না, তবু লিখে রাখো, খুব তো কোনো অসুবিধা নেই এটুকু লিখতে। ঠিক আছে, ওটা হলো লোয়েস্ট সলিউবিলিটি হবে। ঠিক আছে, সো এই ধরনের কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো। kh এর ভ্যালু দিয়ে দিল, সেটা তুমি নিউমারিক্যাল এক্সপেক্ট করতে পারো। আচ্ছা, নেক্সট দেখো এটা কি, এটা হলো মোল ফ্র্যাকশন, ঠিক না? সো এই ধরো kh দেখতে পাচ্ছ, এটার ইউনিট কি হবে তাহলে, দেখো p ইজ ইকাল টু তাহলে কি হবে, kh ইন্টু এক্স। এক্স কি, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনে তো কোনো ইউনিটই হয় না, ইটস এ ফ্র্যাকশন, ইউনিট কি হবে ওটার, তাহলে kh এর ইউনিট কি হচ্ছে, kh এর ইউনিট কিন্তু বারে হতে পারে, মানে প্রেসারের ইউনিট, নর্মালি এটা কিলো বারে হয়। ঠিক আছে, মানে দেওয়া থাকে কিলো বারে, তুমি বারো নিতে পারো, প্যাসকালও হতে পারে, প্রেসারের ইউনিট হবে, সোজা কথা, ঝামেলা কম, তাই তো? আচ্ছা, এবার এই হেনরিজ ল, আমরা যে টোটাল হেনরিজ লটা পড়লাম, আমাদের কিন্তু সব কনসেপ্ট কাভার হয়ে গেছে। ছোট ছোট নিউমারিক্যাল ডেফিনেটলি আমাদের করতে হবে, তো সেই অনুযায়ী আমি শিট দিয়ে দেবো, সেই শিটগুলো দেখে দেখে তোমরা করবে। ঠিক আছে, অঙ্কগুলো করবে, ইজিলি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে হলো এই যে হেনরিজ ল আমরা পড়ছি, এটা কি সবসময় হোল্ড করবে? আমরা রলস লর ক্ষেত্রেও দেখেছি সবসময় কিন্তু এই লগুলো হোল্ড করে না, ইট ইজ নট ট্রু ফর অল দ্য কেসেস। সো কখন কখন হেনরিজ ল হোল্ড করবে না, প্রথম কথা, প্রেসার যেন খুব বেশি না হয়, লিখে রাখি আমরা এগুলো, কন্ডিশনস ফর হুইচ হেনরিজ ল হোল্ড গুড। ঠিক আছে, যখন চলবে মালটা, দেখো প্রেসার নট টু হাই, ঠিক আছে, লেখো টেম্পারেচার নট টু লো, লিখে রাখো। যে গ্যাসগুলো আছে, ঠিক আছে, যে গ্যাসগুলো আছে নট কেমিক্যালি রিয়াক্টিং, মানে মানে ধরো বলে দিচ্ছি তোমাদের, লাইক CO2 ইন ওয়াটার, CO2 ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, অ্যামোনিয়া ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, আমরা এগুলো জানি।
অ্যামোনিয়া ইন ওয়াটার এর যে সলিউবিলিটি ইট ইজ মাচ হাইয়ার দ্যান এক্সপেক্টেড, হাইয়ার দ্যান এক্সপেক্টেড। কেন? কারণ দেখো, হেনরিজ ল ইজ derived from basic physics. It doesn't consider the chemical reactions. It will not consider any association, dissociation, anything. ঠিক আছে? সো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করবে না। হেনরিজ লয়ে ভালো কাজ কি করবেই না, অলমোস্ট কাজ ধরেই নাও। কারণ কি এর সলিবিলিটি অনেক বেশি আসবে হেনরিজ ল যা প্রেডিক্ট করবে তার থেকে। সো ওই সব ক্ষেত্রে কিন্তু তুমি হেনরিজ ল ইউজ করতে পারবে না। নেক্সট জায়গাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট এটা, সেটা হলো অক্সিজেন গ্যাস কিন্তু স্পেয়ারিংলি সলিউবল ইন ওয়াটার, তাই তো? জানি তো আমরা অক্সিজেন গ্যাস স্পেয়ারিংলি সলিউবল ইন ওয়াটার, এটা আমরা জানি, ঠিক? তাহলে আমার প্রশ্ন হলো অক্সিজেন আমাদের ব্লাডে থাকে কি করে? বিকজ ব্লাডে আমাদের একজন ব্যক্তি থাকে যার নাম হলো হিমোগ্লোবিন। এই মালটা কি করে, সরি ফর দ্য ওয়ার্ড, এই মালটা অক্সিজেনের সাথে রিয়াকশন করে, রিয়াকশন করে একটা কমপ্লেক্স টাইপের তৈরি করে, যারা বাইরের স্টুডেন্ট বেটার বলতে পারবে এরা, ঠিক আছে? এটা ঠিক আছে, এবং এটার জন্যই কিন্তু অক্সিজেন ব্লাডে সলিউবল হয়। তাই জন্য হিমোগ্লোবিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হিমোগ্লোবিন যে পার্সেন্টেজ বা যাই থাকুক না কেন ব্লাডে, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তারপরে ধরো হাই অল্টিটিউডে যদি কেউ যায়, হেনরিজ লর একটা অ্যাপ্লিকেশনে আসছি, হাই অল্টিটিউডে কি হয়, তোমার অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশারটা ডেফিনেটলি ওটা কমে যায়, আমরা জানি। সো অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমে যাওয়ার জন্য ব্লাডের ভেতরে কিন্তু অক্সিজেনও কমে যায়। ব্লাডের ভেতরে অক্সিজেন কমে গেলে কিন্তু মাথা অত ঠিকঠাক কাজ করে না। তাই জন্য অনেকেরই কিন্তু যারা হঠাৎ করে হাই অল্টিটিউডে যায়, তাদের কিন্তু একটা প্রবলেম দেখা যায়, মানে একটু মেন্টাল ইস্যুও হতে পারে যদি মানে যদি অনেকে শ্যুট করে না প্রচণ্ড হাই অল্টিটিউড চলে গেলে, ঠিক আছে? মাথা ব্যথা ঘুরে যায়, এগুলো কেন হচ্ছে? কারণ কি অক্সিজেন পৌঁছচ্ছে না, ঠিক আছে? তো সেইটা হলো একটা বড় প্রবলেম। আর এই টোটাল প্রবলেমটাকে আমরা অ্যানক্সিয়া বলে থাকি, ঠিক আছে? আরেকটা জিনিস আমি মাথায় আসছে, সেটা হলো স্কুবা ডাইভার্সরা যখন ডাইভ করে ভেতরে, তো তাদের সঙ্গে একটা ট্যাঙ্ক লাগিয়ে দেওয়া থাকে। কেন লাগিয়ে দেওয়া থাকে জানো? আদারওয়াইজ ভেতরে যখন যাচ্ছে তখন বাইরে থেকে যে প্রেশারটা, সেটা অনেকটা হাই, প্রেশার হাই হওয়াতে অনেক গ্যাস ওর ব্লাডের ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক? কেন কি সলিবিলিটি বেড়ে যাচ্ছে, এবার যেই উপরে উঠছে তখন আবার প্রেশার লো হয়ে গেল, ওই গ্যাসগুলো না তখন বেরোচ্ছে, এই হঠাৎ করে যখন রিলিজ হয় গ্যাস, তখন কিন্তু আমাদের শরীরে একটা ব্যথা মতো অনুভব হয়, এই ব্যথাগুলোকে আমরা বেন্ডস বলে থাকি, ঠিক আছে? সেগুলো কিছু অ্যাপ্লিকেশনস অফ হেনরিজ ল যেগুলো আমি আলোচনা করলাম, এগুলো যেহেতু অতটা কনসেপচুয়াল মানে কি বলবো নিউমারিক্যাল ওরিয়েন্টেড নয়, তাই জন্য আমি আলোচনার মধ্যে রাখলাম। তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো, এগুলো লিখলে তোমাদের কোনো ক্ষতি তো অ্যাটলিস্ট হবে না। So that is the total Henry's law that we have completed today. এরপরে পরে যে চ্যাপ্টার আছে সেটা নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ।